মঞ্জুকে ক্ষমা করলো না, ক্ষমা করা হলো না। আপনারা হয়তো ভাবছেন তার মনোনয়নপত্র বাতিল হয়েছে, সে নির্বাচন কমিশনে গিয়ে ক্ষমা চাইছে বা কোনো ভুল ত্রুটি না। মঞ্জু জনগণের কাছে ক্ষমা চাইছে, কারণ জামায়াতের জোটে যোগ দিয়ে মঞ্জু খুব খারাপ কাজ করছে। এই কারণে মঞ্জু ক্ষমা চাইছে। কিন্তু এটা প্রথমে ছাপছে কালবেলা, তারপরে কালবেলার রেফারেন্স দিয়ে অনেকেই ছাপছে। নিউজটি গুরুত্ব পাইছে। নিউজটি 2700 শেয়ার হয়েছে, বুঝছেন, 2500-এর উপরে। এটা একটা বড় সিগনিফিক্যান্ট বিষয়। আপনাদেরকে একটু পড়ে শোনাই, তাইলে আপনারা নিউজের পালস ধরতে পারবেন। জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যোগ দেওয়ার সিদ্ধান্তকে ব্যর্থতা হিসাবে স্বীকার করে জনসম্মুখে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ বা এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেন্স প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় নির্বাচন 2026 নাগরিক প্রত্যাশা শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। অনুষ্ঠানে মঞ্জু বলেন, একটি সেমিনারে তিনি ক্ষমা চান। জনমানুষের প্রত্যাশা পূরণ এবি পার্টির ব্যর্থ হয়েছে। একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনে রাজনীতির বাস্তবতায় আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তটি অনেকেই কষ্ট পেয়েছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এ সময় তিনি উপস্থিত যারা আছে, সেমিনারে আরো থাকে না গেস্ট, তাদের কাছে বলছেন যে আপনারা কি আমাকে ক্ষমা করেছেন কিনা। তখন সেদিক থেকে না না বলে সবাই, ক্ষমা করে নাই, ক্ষমা পাইল না আর কি। মুজিবুর রহমান মঞ্জু তাদের কাছে ক্ষমা পায় নাই। এই প্রতিক্রিয়ায় মঞ্জু বলেন, যখন কেউ ক্ষমা চায় তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করার প্রবণতা একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে। সুতরাং আপনারা আমাকে ক্ষমা করা উচিত। ক্ষমা করার জন্য উদ্বুদ্ধ করছে। জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছোট রাজনৈতিক দলগুলোর জন্য নির্বাচনী বাস্তবতা অত্যন্ত কঠিন। এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না করলে ছোট দলগুলো টিকে থাকা কঠিন। তবু এই সিদ্ধান্তের দায়ের অন্তত 60% আমরা নিজেরাই নিচ্ছি। সাধারণ জনগণ থেকে আমরা দায়ী করছি না। একটু চমক দেখানোর অভ্যাস আছে মঞ্জুর, তবে এর পরিণতি খারাপ হইতে পারে, বুঝছেন, খুব খারাপ পরিণতি, পলিটিক্যাল পরিণতিটা খুব খারাপ হতে পারে। উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে এবি পার্টির আনুষ্ঠানিকভাবে জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। এর আগে জাতীয় পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দিলে শরিক দলের সংখ্যা দাঁড়ায় 11টিতে। আসন্ন জাতীয় নির্বাচনে মঞ্জু ফেনী 1 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখেন, এখন বাংলাদেশের ফতমালোর ফুটুনগুলা, ইন্ডিয়ার পিঁপড়া, এরা এমনভাবে পোর্ট্রেট করছে আমাদের সোসাইটিটাকে, যে জামায়াতের সাথে এবি পার্টি যোগ দিছে, এটা খুব অন্যায় করছে। এদের রাজনৈতিক স্বাধীনতা থাকবে না, এরা যে কোনো দলের সাথে যোগ দিতে যাবে না। যাবে ঠিক এরকম করছে যখন আপনার বিএনপি ক্ষমতায় আসে 90 সালে, আমরা পড়ছি পত্রপত্রিকায়। তখন জামায়াত ইসলাম কিন্তু আপনার বিএনপিকে সমর্থন দিছে, কারণ বিএনপির পর্যাপ্ত আসন ছিল না, এমপি ছিল না। জামায়াতের তখন 18-19টা আসন ছিল সম্ভবত।
তখন বিএনপি সমর্থন দিছে, জামায়াত সমর্থন দিছে বিএনপিকে, তখনই বিএনপি প্রথমবারের মতো ক্ষমতায় আসে। নয়তো আওয়ামী লীগ আসতো। জাতীয় পার্টি, জামায়াত এবং স্বতন্ত্রদেরকে নিয়ে আওয়ামী লীগ অন্যদিকে চেষ্টা করছিল। বিএনপি কিন্তু তখন ক্ষমতায় আসতে পারতো না জামায়াত সমর্থন না দিলে। একটা চাও খায় নাই কিন্তু জামাত তখন বিএনপির কাছ থেকে। অথচ জাতীয় পার্টি 12, 13, 10টা আসন দিয়েও 2টা মন্ত্রী নিছে আওয়ামী লীগের কাছ থেকে। আপনি যে রাজনীতি করবেন, মঞ্জুর কথা বলতেছি, সে যে রাজনীতি করবে তার রাজনীতির মধ্যে একটা সততা থাকবে না, একটা ভালোবাসা থাকবে। সে যে সিদ্ধান্তটা নিছে সেটা ওন করবে। তুমি জামায়াতের সাথে জোটও দিছ, আবার নানান রকম কথা বলে নিজেকে ভালো প্রমাণ করতে চাইছ, এটা অসততা। এদের উপরে আর মানুষ ভরসা রাখবে? এই কারণে বলছিলাম এদের পরিণতি খারাপ হবে। তো তখন যখন জামায়াত বিএনপিকে সমর্থন দিছিল, হ্যাঁ, ভবেশ রায়ের একটা বই আছে 90 বাংলাদেশের রাজনীতি, আবার মওদুদ আহমেদের প্রায় কাছাকাছি ইতিহাস নিয়ে একটা বই আছে স্বায়ত্তশাসন থেকে গণতন্ত্র, চমৎকার বই। তো সেখানে দুইটাতেই একই রেফারেন্স দেওয়া আছে। তখন যদি জামায়াত বিএনপিকে সমর্থন না দিত তাহলে জামায়াতের 19 আসন আসতো কার সাথে? আওয়ামী লীগের সাথে। এর সাথে তখন সম্ভবত 38 বা 37 আসন পাইছে। তবে এখানে দুই বইতে দুই রকম, একটাতে লেখছে 38 আসন, আরেকটাতে লেখছে 48 আসন এরশাদের ব্যাপারে। তাহলে জামায়াতের এটা, এরশাদের এটা, আওয়ামী লীগের নিজের আসন, স্বতন্ত্র আসন, এগুলা নিয়ে কিন্তু আওয়ামী লীগ প্রায় ক্ষমতা চলে আসার দ্বার প্রান্তেই ছিল। কিন্তু জামায়াত বিএনপিকে দেয়াতে আর সেটা হয়নি। এরপর থেকে শুরু হয়েছে বিএনপির সাথে স্বাধীনতা বিরোধীরা কেন জোট সমর্থন দিল, এই সরকার ঠিক নেই। 5 বছর পরে জামায়াত যখন আবার আওয়ামী লীগের সাথে শুরু করলো জোটবদ্ধ আন্দোলন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে, তখন মিডিয়া আর কিছু বলে নাই, কারণ আওয়ামী লীগের সাথে গেছে। আওয়ামী লীগ তাদের বাপ লাগে, তাদের মায়ের গোপন ভাতার আওয়ামী লীগ, সাংবাদিকদের, তখন আর বলে নাই। আবার 2000 সালে যখন বিএনপির সাথে জোট হলো, তখন আবার শুরু হইলো এই স্বাধীনতা বিরোধী, এই শেষ শুরু হয়ে গেছে। এরকম ভাবে তারা চালাইছে। এখন আইএনসিপি খারাপ, চরমোনাই খারাপ। আরে ভাই, চরমোনাই মানুষের দল না, দোষ তো থাকবেই, জামায়াতেরও দোষ থাকবে, কিছু কিছু তো থাকবেই। দেখতে হবে মৌলিক বিষয়ে তারা আধিপত্যবাদ বিরোধী ষড়যন্ত্রটা তারা বুঝে কিনা, আওয়ামী লীগের ফ্যাসিজমের ব্যাপারে তারা একাট্টা কিনা। এনসিপির হাজার দোষ থাকা সত্ত্বেও 24-এর আন্দোলন নিয়ে তাদের প্রতি ন্যূনতম সম্মানটা আছে কিনা, তাই দেখতে হবে যে তার ঠিক আছে, তাই না? কিন্তু তারা এখন চরমোনাইকে গণহারে খারাপ বলতেছে, এনসিপিকে খারাপ বলতেছে। তাদের যন্ত্রণা এখন আর তারা টিকতে পারতেছে না। এখন মঞ্জুকে যে ক্ষমা করে নাই সেটা কি হবে? মঞ্জুকে কি করতে মন চায়? বেটা, দেশের রাজনীতি করবি, দেশের সিদ্ধান্তকে ওন করবি না, এত ছোট লোকই করলে হবে? এখন আর একটা কথা আছে, কালকে রাতে 10টা আনুমানিক আবার কালবেলা এই নিউজের জন্য ক্ষমা চাইছে। এটার রহস্যটা উদ্ঘাটন করতে এখনো পারেনি। দেশ টিভি ক্ষমা চায় না এখন, কিন্তু কালবেলা নিউজ মুছে ফেলছে, এখন দেশ টিভি এখনো রাখছে। আমি আবার সকালে করে দেখলাম। দেখা যাক কি বলে শেষ পর্যন্ত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।